দীর্ঘ ১৭ বছর পর তারেক রহমান এখন দেশে। আজ গিয়েছিলেন পিতা প্রয়াত রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের মাজারে। গতকাল দেখতে গিয়েছিলেন মাকে এভার কেয়ারে। তার আগে নিয়েছেন জনস্রোতে সংবর্ধনা, এক অবিশ্বাস্য ফেরা, প্রত্যাশার প্রত্যাবর্তন। এমন এক সময় ফেরা যখন ২৪ সালের জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশ ক্রান্তিকালে, নির্বাচন নিয়ে যখন প্রতিদিন শঙ্কা, নির্বাচন হবে তো, জননিরাপত্তা নিয়ে ভয়, উদ্বেগ, উগ্রবাদের উত্থান নিয়ে দুশ্চিন্তা, সমাজে বিশৃঙ্খলা, গুলিবিদ্ধ জুলাই বিপ্লবী হাদির চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর ঘটনা, বাউল মাজার থেকে শুরু করে গণমাধ্যম প্রতিষ্ঠান ছায়ানট উদীচী আক্রান্ত ও অর্থনীতি স্থবির, সেরকম একটা কুয়াশাচ্ছন্ন রাজনৈতিক সময়ে তারেক রহমান মঞ্চে দাঁড়িয়ে বললেন, আমাদের ধৈর্য ধারণ করতে হবে, কোনো উস্কানিতে পা দেওয়া যাবে না, তরুণদের এই দেশ গড়ে তুলতে হবে, এবং বললেন, আই হ্যাভ এ প্ল্যান। আমাদের প্রশ্ন, সেই প্ল্যান আসলে কি? এবার যদি আমরা তার বক্তব্যগুলো দেখি, নির্বাচন নিয়ে তিনি কি বলছেন, তিনি জননিরাপত্তা নিয়ে কি বলছেন, আমরা দেখি উনি বলছেন, আমাদের সময় এসেছে সকলে মিলে দেশ গড়া। এদেশে পাহাড়ের সমতলের মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবই আছে। আমরা নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে চাই, যেই বাংলাদেশে একজন নারী, পুরুষ, শিশু যেই হোক না কেন, নিরাপদে ঘর থেকে বের হলে যেন নিরাপদে ঘরে ফিরতে পারে। শান্তি শৃঙ্খলা নিয়ে কি বলছেন তার বক্তব্য দেখি, সাম্প্রতিক সময়ে মাজার ভাঙচুর, ছায়ানটের মতো সাংস্কৃতিক সংগঠনে হামলা এবং উগ্র ডানপন্থার আস্ফালন বাংলাদেশে উদার রাজনৈতিক ধারাকে হুমকির মুখে ফেলছে। বিশেষ করে ওসমান হাদির উপর গুলিবর্ষণ ও খুনের মতো ঘটনাগুলো চরম অসহিষ্ণুতার পরিচয় দিচ্ছে। তারেক রহমান স্পষ্টভাবে উদারপন্থী জাতীয়তাবাদের পক্ষে দাঁড়াতে চেয়েছেন। তার ভাষণে তিনি হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান ও পাহাড়ি সমতলের মানুষের ঐক্যের কথা বলছেন, ইনক্লুসিভ বাংলাদেশের কথা বলছেন। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এটি কেবল বক্তৃতায় সীমাবদ্ধ না রেখে বাস্তব কর্মসূচিতে আনতে হবে। মাজারে হামলা বা সংস্কৃতির উপর আঘাতের বিরুদ্ধে বিএনপি কর্মীদের প্রতিরোধ বাহিনী হিসেবে কাজ করতে হবে। উগ্রবাদীদের সাথে কৌশলগত দূরত্ব বজায় রাখা এবং জাতীয় সংস্কৃতি রক্ষায় অঙ্গীকারবদ্ধ হওয়াই হবে তারেক জিয়ার নতুন পরিচয়। ১৭ বছর পর তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন, ছাত্র জনতার ২০২৪-এর বিপ্লব পরবর্তী বাংলাদেশে যখন নতুন এক রাজনৈতিক বন্দোবস্ত বা পলিটিক্যাল সেটেলমেন্টের দাবি উঠেছে, তখন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের এই প্রত্যাবর্তন কেবল একটি দলের ক্ষমতার লড়াই নয়, বরং রাষ্ট্রের গণতান্ত্রিক পরিকাঠামো পুনর্গঠনের এক অগ্নি পরীক্ষা। ১৭ বছরের দীর্ঘ নির্বাসন জীবন কাটিয়ে তারেক রহমান যখন স্বদেশের মাটিতে পা রাখছেন, তখন তার কণ্ঠে ঝরে পড়ছে আবেগ ও দায়িত্ববোধ। তার ভাষণে তিনি বলছেন, আই হ্যাভ এ প্ল্যান, পিপল অফ মাই কান্ট্রি ফর মাই কান্ট্রি। এই পরিকল্পনা কেবল ক্ষমতার জন্য নয়, এটি দেশের মানুষের জন্য। এরপর উনি আবার বলছেন, উই হ্যাভ এ প্ল্যান। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, ২০০১ থেকে ৫ মেয়াদে বিএনপি জামাত জোট সরকারের সময় বাংলাদেশ টানা ৫ বারের টিআইবির সূচকে দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিল। হাওয়া ভবন কেন্দ্রিক যে সমান্তরাল ক্ষমতা কাঠামো ও দুর্নীতির বয়ান তৈরি হয়েছিল, তা আজও তরুণ প্রজন্মের একাংশের মনে দাগ কেটে আছে। তারেক রহমানকে একটি শ্বেতপত্র বা হোয়াইট পেপার প্রকাশ করে অতীতের ভুলভ্রান্তির স্বচ্ছ ব্যাখ্যা দিতে হবে। শুধু রাজনৈতিক মামলা বলে এড়িয়ে না গিয়ে স্বচ্ছতার সাথে নিজেদের অর্থনৈতিক দর্শনের পরিবর্তন দেখাতে হবে। তিনি যে ন্যায়পরায়ণতা ও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইনসাফের কথা বলছেন, তার প্রমাণ দিতে হবে দলের অভ্যন্তরে একটি ইন্টারনাল অডিট ও অ্যাকাউন্টেবিলিটি সেল গঠনের মাধ্যমে। ৫ই আগস্টের পর দেশের বিভিন্ন স্থানে বিএনপির নাম ভাঙিয়ে দখলদারি, চাঁদাবাজির যে হিড়িক দেখা গেছে, তা সাধারণ মানুষের মধ্যে গভীর আস্থার সংকট তৈরি করেছে। মানুষ ভাবছে, এক স্বৈরাচারের বদলে কি অন্য এক আধিপত্যবাদের শুরু হতে যাচ্ছে? তারেক রহমান ইতোমধ্যে কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করেছেন। সেপ্টেম্বর ২৪ পর্যন্ত
5 শতাধিক নেতা কর্মীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থাও তিনি নিয়েছেন। একে আরো বিস্তৃত করতে হবে, ব্যবসায়ীদের আশ্বস্ত করতে হবে যে দলই ক্ষমতায় আসুক কোনো সিন্ডিকেট বা টোল সংস্কৃতি থাকবে না। জিয়ার আমলের মুক্তবাজার অর্থনীতির সাথে সোশ্যাল সেফটি নেট বা সামাজিক নিরাপত্তার সংমিশ্রণ ঘটিয়ে একটি আধুনিক বাণিজ্যিক পরিবেশ তৈরি করতে হবে। তরুণ প্রজন্মের জেনজির বড় একটি অংশ একটি স্লোগান তুলে ধরেছিল গত কয়েক মাস যাবত, এক সাপের দুই বিষ, নৌকা ধানের শীষ। অর্থাৎ তারা আওয়ামী লীগ ও বিএনপিকে একই মুদ্রার এপিটোপিট মনে করে। এই বয়ান পরিবর্তন করা তারেক রহমানের জন্য সবচেয়ে বড় অস্তিত্বের রক্ষার লড়াই। এই বয়ান ভাঙতে তারেক রহমানকে 31 দফা রাষ্ট্র সংস্কার প্রস্তাব প্রধান হাতিয়ার করতে হবে, যেখানে তিনি ঘোষণা করেছেন একই ব্যক্তি 2 মেয়াদের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন। ক্ষমতার বিকেন্দ্রীকরণ ও দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ ব্যবস্থার মাধ্যমে তিনি প্রমাণ করতে পারেন বিএনপি কেবল ক্ষমতার রদ বদল নয়, বরং ব্যবস্থার পরিবর্তন চায়। তার ভাষণেও তিনি তরুণদের নেতৃত্ব গ্রহণের আহ্বান জানিয়েছেন, যা ইতিবাচক। বিগত 15 বছর মানুষ ভিন্ন মত প্রকাশের কারণে গুম খুনের শিকার হয়েছে। তারেক রহমান তার ভাষণে এই রক্তের ঋণ শোধ করার অঙ্গীকার করেছেন। তবে সাম্প্রতিক সময়ে অনলাইন ও অফলাইনে নারীর প্রতি যে বিদ্বেষ, নিরাপত্তা সংকট তৈরি হয়েছে তা ভীষণ উদ্বেগের। একটি অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়তে হলে জনসংখ্যার অর্ধেক নারী ও 4 কোটি তরুণের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। তারেক রহমানকে অন্তর্বর্তীকালীন সরকারের উপর চাপ প্রয়োগ করতে হবে যেন পুলিশ প্রশাসনকে দ্রুত সক্রিয় ও সংস্কার করা হয়। বিএনপি কর্মীদের নির্দেশ দিতে হবে যেন তারা এলাকায় এলাকায় ভিন্ন মতের মানুষের নিরাপত্তা নিশ্চিত করে, যেন প্রতিহিংসার রাজনীতি চিরতরে কবর দেওয়া যায়। রাজনীতি বিশ্লেষকদের মতে তারেক রহমানের প্রত্যাবর্তনের পর তিনি অন্তর্বর্তীকালীন সরকারের উপর 2টি ফ্রন্টে কাজ করতে পারেন। এক, নির্বাচনী রোডম্যাপ, সংস্কারের দোহাই দিয়ে নির্বাচন যেন দীর্ঘায়িত করা না হয়, কোনো ধরনের ষড়যন্ত্রে যাতে নির্বাচন ভণ্ডুল না করতে পারে সেদিকে সজাগ দৃষ্টি রাখা। সংস্কার সহযোগিতা, বিচার বিভাগ, নির্বাচন কমিশন এবং গণমাধ্যমের স্বাধীনতার জন্য ডক্টর ইউনূসের সরকারকে গঠনমূলক সহযোগিতা করা। গণমাধ্যমের উপর আক্রমণ নিরসনে তারেক রহমানের 0 টলারেন্স ঘোষণা থাকতে হবে। বিশ্বব্যাংকের বাংলাদেশ ডেভেলপমেন্ট আপডেট 2024 অনুযায়ী রাজনৈতিক অস্থিরতার কারণে মূল্যস্ফীতি ও বাণিজ্যিক স্থবিরতা দেশের অর্থনীতির প্রধান চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। তারেক রহমান তার বক্তব্যে এই স্থবিরতা কাটাতে শান্তি শৃঙ্খলার উপর জোর দিয়েছে। তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন কেবল একজন নেতার ঘরে ফেরা নয়, বরং বাংলাদেশের গণতন্ত্রের পুনর্জন্মের পরীক্ষা। তার ভাষণে যে আই হ্যাভ এ প্ল্যান বা পরিকল্পনার কথা উঠে এসেছে, তার মূল চালিকা শক্তি হতে হবে আমি নই। 18 বছর আগের তারেক রহমান এবং 2024-এর তারেক রহমানের মধ্যে পার্থক্য হতে হবে তার দূরদর্শিতা এবং উদারতায়। যদি তিনি উগ্রবাদ দমন করতে পারেন, দলীয় চাঁদাবাজিতে লাগাম টানতে পারেন এবং তরুণদের আকাঙ্ক্ষা অনুযায়ী রাষ্ট্র সংস্কারের প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে পারেন, তবেই তিনি অতীতের নেতিবাচক ইমেজ ভেঙে একবিংশ শতাব্দীর যোগ্য নেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবেন। দেশের শান্তি শৃঙ্খলা রক্ষা এবং আমরা সবার আগে দেশ, এই দর্শনই হোক তার আগামীর রাজনীতির মূলমন্ত্র। পোস্ট দেখুন, ভাবুন, করুন, থাকুন পোস্টের সাথেই।